পড়াশোনা করে ডাক্তার হয়েছি কি ক্লাস এইটের মেয়ে বিয়ে করার জন্য? তা আমি কি করে বলবো? তোর মন তুই ভালো জানিস। আম্মা, প্লিজ, কথা ঘুরাবে না। ছেলের কথায় চোখ মুখ কুঁচকে বিছানায় বসলেন মোর্শেদা বেগম। চিন্তিত মুখে বললেন, এখন এই মুহূর্তে এসব কথা কেন উঠছে? তোর আব্বা যা ঠিক করেছে অবশ্যই তা ঠিক ভুল বিবেচনা করেই করেছে। এটাই তোমাদের ঠিক। আমি, যে কিনা দেশের বাইরে থেকে পড়ে এসেছি, সে শুধুমাত্র তোমাদের উপর সম্মান রেখে তোমাদের পছন্দ মতো গ্রামের মেয়ে বিয়ে করতে রাজি হয়েছি। তাই বলে ক্লাস এইটের একটা বাচ্চা মেয়ে? আম্মা, তোমার বিবেকে বাচ্ছে না? না, বাচ্ছে না। বড়টার জন্য তো বেশ পড়ুয়া ভালো ঘরের মেয়েই আনা হয়েছিল। আজ কই সে? তোর ভাইয়ের কপালে 5 লাথি বসিয়ে অন্য ছেলের হাত ধরে বেরিয়ে যেতে তার তো বুক কাঁপেনি। তোর ভাইয়ের কথা না হয় নাই ভাবলো, নিজের নারী সেরা ধনকেও ফেলে যেতে বেহায়া মেয়ে দুবার ভাবেনি। আসলে এসব মেয়েদের বুক পিঠ নেই। সব পারে এরা, সব। ভাবিকে এর মাঝে কেন টানছো? তাছাড়া দুনিয়ার সব মেয়েই তো আর ভাবির মতো হবে না। তর্ক করিস না মেজবা। রেডি হয়ে নিচে আয়। তোর পা হলুদ নিয়ে অপেক্ষা করছে। দীর্ঘ শ্বাস ফেলে জানালার দিকে এগিয়ে গেল মিসবা। খুব ভালো করেই বুঝতে পারছে সে এখন আর কিছুই করার নেই তার। তার মা কোনোভাবেই তার বাবার সিদ্ধান্তের বাইরে টু শব্দ করবে না। শুধু মা নয়, এ বাড়িতে কারোর সেই সাহস নেই। তবে কিছু একটা করা উচিত। এভাবে হাত গুটিয়ে বসে থেকে অজপাড়া গায়ের বাচ্চা এক মেয়েকে বিয়ে করা তার পক্ষে অসম্ভব। তাছাড়া মেয়েদের অবস্থাও তো একবার দেখা উচিত। পড়াশোনার খাতিরে দেশ বিদেশে তার বন্ধু বান্ধবের অভাব নেই। বিয়ের খবর পেলে সকলে ঘাড়ে চেপে বসবে তার শ্বশুরবাড়িতে দাওয়াতের জন্য। তখন কোন মুখে ওই ছোট্ট দু ঘরের ছাপড়ায় নিয়ে যাবে তাদের? কপালের ঘাম মুছে আরো একটি দীর্ঘশ্বাস ফেললো মেজবা। চিন্তিত মনে আবারও ফিরে এলো বিছানায়। মোর্শেদা বেগম এ ঘর ছেড়ে বেরিয়ে গেছেন বেশ খানিকক্ষণ হলো। তবে তার সেই সুগন্ধি পানের ঘ্রাণ এখনো রয়েই গেছে। পানের এই ঘ্রাণ পেলেই মাকে খুব করে মনে পড়ে তার। পেশার খাতিরে তার নানান শ্রেণীর লোকের সাথে উঠা বসা হয়। তবে তার মায়ের মতো পানের ঘ্রাণ এখনো কোথাও পায়নি সে। এ যেন উপরালা শুধু তার মায়ের জন্যই বরাদ্দ করে রেখেছেন। মৃদু হেসে মিসবাহ বিছানায় শরীর মেলে দিতেই ফোন বেজে উঠল তার। ফোন হাতে নিয়ে স্ক্রিনে চোখ বুলাতেই তার সামনে ভেসে উঠল তার সবচেয়ে কাছের বন্ধুর নাম। ছোটবেলা থেকেই যার কাজ নিজের সকল দোষ তার উপরে চাপিয়ে দেওয়া। বিয়ে তাইলে করেই ফেললি, করার তো ইচ্ছে নেই। তবে বাপ সাপ তো বলছে বিয়ে আমার হয়েই যাচ্ছে। শালা, পেঁচাইস না, ঝেড়ে কাশ। ঘরের বাইরের দিকে নজর দিল মেজবা। তারপর হালকা কেশে বলল, এসেছি কাল রাত 2টোর পর। ভাবলাম অনেকদিন পর জব্বর একটা ঘুম দেব, কিন্তু ভোর না হতেই আব্বার চেঁচামেচিতে ঘুম গেল আমার আকাশে। উঠে ফ্রেশ হয়ে ডাইনিংয়ে বসতেই আব্বা জানালেন, আমার মেয়েকে একবার দেখে আসতে হবে, এবং তা এখনই। আমি দ্বিমত জানিয়ে বললাম, কোনো দরকার নেই, আপনি তো দেখেছেনই, তাতেই হবে। তবে কে শোনে কার কথা? যাকগে, অবশেষে গেলাম মেয়ে দেখতে। আচ্ছা, তারপর? তারপর তো তারপরে আমি হতবাক। এনি আইডিয়া আমার হবু বউ কিসে পড়ে? ক্লাস এইটে। ক্লাস এইটে? খানিকক্ষণ থেমে উপাস থেকে লিমন বলল, আর ইউ কিডিং মি? ওহ, আই অ্যাম সিরিয়াস। তাইলে তো ভালোই। কচি মেয়ে পাচ্ছিস, একদম কচি। সেইরাম খেলা হবে। এত কচি মেয়ে দিয়ে কিচ্ছু হবে না। তোর শখ হলে না হয় তুই রাখ সেইরাম খেলার জন্য। মেজবাহুর কথা শেষ হতেই গলা ছেড়ে হাসতে শুরু করলো লিমন। যেন এর চেয়ে হাস্যকর কথা তার জীবনে শোনেনি সে। এই তুই বন্ধু, চিন্তায় চিন্তায় আমি কুল কিনারা খুঁজে পাচ্ছি না, আর তুই নির্দ্বিধায় হেসেই যাচ্ছিস। কি করব বল? তোর যে বাপ, তার উপরে কারো সাধ্য আছে কিছু বলার? বাপ তো না, যেন আগুনের গোলা। কেউ কিছু বলতে গেলে তার আগুনের গোলার মাঝে থেকে এক মুঠো আগুন ছুঁড়ে দুনিয়া ছেড়ে তাকে পরকালের রাস্তা ধরিয়ে দেবে। বলে আবারও সমানতালে হাসতে শুরু করলো লিমন। তার হাসির জবাবে তাকে করা কিছু কথা শোনানোর ইচ্ছে থাকলেও নিজেকে সামলে নিয়ে কল কেটে চোখ জোড়া বুঝলো মেজবাহ। আপাতত তাকে মাথা ঠান্ডা রেখে ভাবতে হবে 5 ভাই বোনের মাঝে বড় ভাই মাজহারুল এবং বড় বোন অর্পা সহ তার নিজের, তাদের বাবার মুখের উপরে কিছু বলার সাহস নেই। বাদ থাকলো মুবিন এবং অনা। মুবিনের কথা বাবা উপেক্ষা করলেও অনার কথা ফেলার মতো মন এখনো হয়ে ওঠেনি তার। তাহলে কি একবার অনাকে দিয়ে চেষ্টা করিয়ে দেখবে? ভাবা মাত্র বিছানা ছেড়ে উঠে পড়লো মেজবাহ। এগুলো লম্বা বারান্দা ধরে দোতলার দক্ষিণের একদম কোণার ঘরেটি অনার। বেশ বড়সড় সেই ঘরটিতে বইপত্রের উপস্থিতি না মিললেও সাজগোজের জিনিসের অভাব নেই।
অপেক্ষা হলো শুদ্ধতম ভালোবাসার একটি চিহ্ন। সবাই ভালোবাসি বলতে পারে, কিন্তু সবাই অপেক্ষা করে সেই ভালোবাসা প্রমাণ করতে পারে না। চৈতালির কথায় পাশ ফিরে তার হাতে হুমায়ুন আহমেদের অপেক্ষা উপন্যাসের বইটি দেখে কপাল কুঁচকে গেল আনার। হাতের কাজল রেখে ড্রেসিং টেবিলের সামনে থেকে সরে দাঁড়িয়ে সে বলল, তুই কবে এসব গল্প উপন্যাস পড়া বন্ধ করবি বলতো? এসব তোকে শুধু মধুর স্বপ্ন দেখাবে, কিন্তু তোর বাস্তব জীবন এসবের মতো সুন্দর করে তুলতে পারবে না। তখন আফসোসবিহীন বিকল্প কিছু থাকবে না তোর জীবনে। বই থেকে চোখ না উঠিয়েই চৈতালি বলল, আফসোস করতে কিন্তু আমার ভালোই লাগে। এই যেমন ধর, আমি তোর মতো সুন্দরী হতে পারলাম না। এই আফসোস আমার আজীবনই রয়ে যাবে। মজা করছিস? মোটেও না। ঠোঁট বাঁকিয়ে আনা বলল, সৌন্দর্যের উদাহরণ দিতে গেলে সকলেই সেখানে তোকে টানে। এখন বল, এ নিয়ে কি বলার আছে তোর? বই বন্ধ করে ওনার দিকে তাকালো চৈতালি। মিটি মিটি হেসে সে বলল, অনেক কিছু বলার আছে আমার। শুনতে চাস? তাহলে কাছে আয়, আমার কপাল ছুঁয়ে দেখা। বলেই দৌড়ে ঘরের বাইরের দিকে এগুলো চৈতালি। ইস, মেয়েটি কি দারুণ রূপবতী! কোমর সমান কোকড়া চুল নিয়ে যখন দৌড়ানো শুরু করলো, তখন এক পলক দেখে মনে হচ্ছিল রূপকথার রাজ্য ছেড়ে কোনো পরী যেন নেমে এসেছে পৃথিবীর বুকে। মেয়ে না হয়ে ছেলে হয়ে জন্মালে নির্ঘাত এই মেয়ের প্রেমে পড়ে এতদিন অথই সাগরে হাবুডুবু খেত। ভেবে মুচকি হেসে অনাও দৌড়ে এগুলো চৈতালির পিছু পিছু। আজ তাকে চৈতালির কপাল ছুতেই হবে। মেয়েটি এভাবে এক এক দিন এক এক খেলা দিয়ে তাকে হারিয়ে দিতে পারবে না, কখনোই না। এই অনা, এভাবে কোথায় যাচ্ছিস? দৌড়াচ্ছিস কেন? কথা আছে তোর সাথে, দাঁড়া না। মেজবাহুর ডাকে থেমে গেল চৈতালি। পিছন ফিরে অনাকে দেখা মাত্রই সে ঠোঁট টিপে হেসে তার সামনে দাঁড়ানো মেজবাহুর উদ্দেশ্যে বলল, বরকে বর বর লাগছে না, কিছু একটা কম কম লাগছে। কি হতে পারে? মুখের হাসি নয়তো? কচু, আমার ভাইকে সবসময় বর বর লাগে, তার বিয়ে থাকুক বা না থাকুক। খিলখিল করে হেসে উঠল দুই বান্ধবী। তাদের দুজনের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে মেজবাহ বলল, শুধু শুধু হাসবি না, কথা আছে তোর সাথে, ঘরে আয়। অনা বলল, বইই গেছে আমার। তোমার কথা থাকলে তুমি আসবে আমার ঘরে, আমি কেন যাব? আচ্ছা, তোর যেতে হবে না, চল, তোর ঘরেই চল। মেজবাহুর কথা শেষ হতেই চৈতালির কপাল ছুঁয়ে নিজের ঘরের দিকে দৌড়ে এগুলো আনা। কেন যেন প্রচুর আনন্দ হচ্ছে তার। কেন? চৈতালির খেলায় সে জিততে পেরেছে বলে। তোর ওই মেয়েকে পছন্দ হয়েছে? কোন মেয়ে? আমার সঙ্গে যার বিয়ে, কি যেন নাম? উল্লাসী। বোনের কথার পিঠে কিছু বলল না মেজবা। অদ্ভুত এক অস্বস্তিতে ভরে উঠেছে তার মন। উল্লাসী আবার কেমন নাম? এমন নামও বুঝি মানুষের হয়? আমার তো খারাপ লাগেনি, তবে অনেক ছোট। আমার চেয়ে 5 বছরের ছোট। এটাই তো সমস্যা। তুই জাস্ট ভাব, তাহলে আমাদের মাঝে বয়সের পার্থক্য ঠিক কত হতে পারে। তবে এসব কথা আব্বাকে কে বোঝাবে? সে তো কিছু শুনতেই নারাজ। চিন্তিত গলায় অনা বলল, এসব আমাকে কেন বলছো? নিশ্চিত আমাকে আব্বার কাছে পাঠানোর পায়তারা করছো তুমি? তুই তো আমার একমাত্র ছোট আদরের বোন। তুই না বুঝলে এসব আর কে বুঝবে বল? অসম্ভব। আমি এসব নিয়ে আব্বার সাথে কথা বলতে পারবো না। বোনের হাত চেপে ধরলো মেজবা। অসহায় গলায় বলল, প্লিজ, তুই আমার শেষ ভরসা। ভাইয়ের হাতের মাঝ থেকে হাত ছাড়িয়ে দরজার দিকে এগুতে এগুতে অনা বলল, এত বড় একটি বিষয় নিয়ে আমার কিছু বলা ঠিক হবে না। তাছাড়া আমি পারবো না কিছু বলতে। তোমার বিয়েতেও অমত থাকলে তুমি আব্বাকে সব খুলে বলো। আব্বা এতটাও পাষাণ না যে তোমার সমস্যা বোঝার চেষ্টা করবে না। কণা ঘর থেকে বেরিয়ে যেতেই হতাশ মনে উঠে দাঁড়ালো মেজবাহ। উল্লাসী নামের মেয়েটির চেহারা বারবার ভেসে উঠছে তার সামনে। বাচ্চা সুলভ আচরণ তার মাঝে আছে কিনা তা জানা নেই, তবে মেয়েটির দুধে আলতা গায়ের রঙের মাঝে চিকন স্বাস্থ্যের লম্বা চওড়া গড়নের চেহারায় বাচ্চা বাচ্চা ভাব রয়েছে। বড় বড় দুটি চোখ, তরতরা নাক, চিকন ঠোঁট যেন তার বয়সের অপরিপক্কতা বোঝাতে উঠে পড়ে লেগেছে। তবে জোর করে মেয়েটির চলনে এক অস্বাভাবিক মন্থরতা এনেছে তার অপরিপক্কতা ঢাকার চেষ্টায়। যদিও বা তা আদৌ কোনো কাজে দিয়েছে বলে মনে হয় না। লম্বা কিছু দম ছেড়ে দরজা টেনে নিজের ঘরে ঢুকে টি শার্ট খুলে একটি স্যান্ডো গেঞ্জি পরে নিল মিসবা। তারপর খুব ধীরে সুস্থে এগুলো নিচতলার দিকে। একটি পাটি পিছিয়ে তার সামনে হলুদ সহ নানান ফলমূল সাজিয়ে অপেক্ষা করছে অর্পা। তার পাশের চেয়ারে 3 বছরের মেয়ে মৌমিকে কোলে নিয়ে বসে বোনের কার্যক্রম দেখছে মাঝহারুল। 7 মাসের বাচ্চাকে রেখে জ্যোতি যেদিন চলে গিয়েছিল,
মাজহারুলকে ফেলে সেদিন বুকটা ফেটে অর্ধেক হয়ে গিয়েছিল তার। শ্বাস নেওয়া ভুলে গিয়েছিল, পায়ের নিচ থেকে মাটি সরে গিয়েছিল তার। জ্যোতি কিভাবে পারলো এত বড় একটি পাপ করতে? বিশ্বাস হচ্ছিল না তার, মেনে নিতে পারছিল না। দীর্ঘদিন যাবৎ বাস্তবতা ছেড়ে দূরে পালিয়ে বেরিয়েছে, তবে সব শেষে ছোট্ট মৌমির মুখের দিকে তাকিয়ে সব মেনে নিতে হয়েছে তাকে। কঠিন কিছু বাস্তবতা মেনে তাকে এগোতে হয়েছে পৃথিবীর বুকে। সব কিছুকে ভাষায় প্রকাশ করা গেলেও কষ্টকে তেমন একটা প্রকাশ করতে পারা যায় না। কারণ কিছু কষ্ট থাকে যা কখনোই কাউকে বলা যায় না, নিজের মাঝেই চেপে রাখতে হয় দিনের পর দিন। আপন মানুষের দেওয়া কষ্ট হয়তো এর মাঝেই একটি। আমার জিনিস কইরে শার্টের বোতাম খুলতে খুলতে বোনের দিকে এক নজর তাকিয়ে মুবিন বলল, প্রতিবারই তোর জন্য কিছু না কিছু আনতেই হবে। তা আনতে হবে না, দুটো নয় তিনটে নয়, তোমাদের একমাত্র আদরের ছোট বোন আমি। আহারে, তাতে যেন উনি সব উদ্ধার করে ফেলেছে। এমন করলে কিন্তু হবে না। ভালোই ভালোই কি এনেছো দেখিয়ে দাও। ক্লান্ত শরীর বিছানায় মেলে ঠোঁট ভর্তি হাসির ফোয়ারা ছেড়ে বোনের দিকে তাকালো মুবিন। ভার্সিটি থেকে সকাল সকাল রওনা হলেও গ্রামে পৌঁছাতে পৌঁছাতে দুপুর গড়িয়ে বিকেল পড়ে গেছে। ভাইয়ের বিয়ের খবর হঠাৎ করে পাবার ফলে টিকিট কাটার মতো সময় না পাওয়াতে অর্ধেক পথ দাঁড়িয়েই আসতে হয়েছে তাকে, যার ফলে কোমরটা ব্যথায় চিনচিন করছে। তবুও এসবের মাঝে ছোট্ট বোনটির এক একটি কর্মকাণ্ড যেন শান্তির অপর নাম। হাজারো ক্লান্তি নিয়ে বাড়ি ফেরার পর বোনের প্রতিটি মুখের ধ্বনি নতুন উদ্যমে চলার শক্তি বয়ে আনে। এরই নাম বুঝি ভাই বোনের ভালোবাসা। তুমি কি সত্যি আমার জন্য কিছু আনোনি? বোনের অসহায় মাখা মুখের দিকে চেয়ে এক পর্যায়ে মুবিন বলল, ব্যাগ খুলে দেখ। ভাইয়ের অনুমতি পাওয়া মাত্র ব্যাগ খুলে একে একে সব বের করতে শুরু করলো কণা। কিছু চকলেট সহ একটি বই হাতে নিয়ে সে এগিয়ে এলো মুবিনের দিকে। মুখে একরাশ বিরক্তি ফুটিয়ে বলল, আমার সাজগোজের জিনিস কই? তাছাড়া বই এনেছো কেন? আমি কি এসব করি? করিস না? হুম, তবে থাক। চৈতালি বই পড়তে ভালোবাসে, ওকেই না হয় বইটি দিয়ে দেব। চৈতালিটা কি? আরে, চৈতালি আমার বান্ধবী। তুমি কেন যে ওর নাম মনে রাখতে পারো না? ওহ, হ্যাঁ, মনে পড়েছে। বেশ হয়েছে, এবার চলো। নিচে হলুদ নিয়ে সবাই অপেক্ষা করছে। মেজবাইকে এক চিমটি হলুদ লাগিয়ে দিয়ে এসো তো। শরীর সায় না দিলেও বোনের কথা মতো বিছানা ছেড়ে উঠে একটি টি শার্ট পরে নিল মুবিন। তারপর আয়নায় একবার নিজের চেহারা দেখে চোখে চশমা চাপিয়ে এগুলো বোনের পিছু পিছু। আজকাল পড়াশোনার চাপ খুব বেড়ে গেছে, রাত জেগে পড়লে মাথার যন্ত্রণায় ছটফট করতে হয় সারাদিন। এমবিএটা কোনো মতে শেষ করলে এসবের হাত থেকে মুক্তি পাওয়া যায় ভেবে নিজেকে বুঝ দিয়ে আসলেও আজকাল বুঝেও শরীর টিকছে না। পড়াশোনার সকল অধ্যায় কবে ঢুকবে কে জানে। মুবিন ভাই না, কেমন আছেন? এক পলক পাশ ফিরে চোখ সরিয়ে নিল মুবিন। স্পষ্ট গলায় জবাব দিল, ভালো। ভালো থাকলেই ভালো। তা দিনকাল ভালো যাচ্ছে তো? শুনলাম আপনার নাকি ভার্সিটির কোন মেয়েকে মনে ধরেছে। চৈতালির কথা শেষ হতেই মুবিনের ফর্সা টসটসে মুখ নিমিষেই কুঁচকে লাল হয়ে গেল। কঠিন কিছু কথা চৈতালির উদ্দেশ্যে শোনাতে গিয়েও নিজেকে সামলে নিল সে। কয়েক কদম এগিয়ে গিয়ে ভাইয়ের মুখে হলুদের ছোঁয়া লাগিয়ে তার পাশে বসলো মুবিন। উদাস মনে আশেপাশের পরিবেশের দিকে দৃষ্টি দিতেই মাথা বেয়ে শরীরে পানির উপস্থিতি টের পেয়ে পিছন ফিরে তাকাতেই খিলখিলিয়ে হেসে উঠল অনা এবং চৈতালি। কি হলো এটা? তাকে ছাড়া আর কেউ কি নজরে আসেনি তাদের? রং এবং পানি খেলার মাঝ থেকে উঠে মৌমিকে সঙ্গে নিয়ে নিজের ঘরে চলে এলো মাজহারুল। গম্ভীর প্রকৃতির এই মানুষটিকে হাসি ঠাট্টার দুনিয়ায় একদমই টানে না, বরং দুই মেরু এক হওয়া মাত্র তা বিকর্ষণে লেগে যায়। মেয়েকে বিছানায় বসিয়ে আলমারি খুলে লেহেঙ্গা বের করলো সে। তারপর তা মেয়ের কাছে রেখে পা বাড়ালো তার পিতা আলাউদ্দিন শেখের ঘরের দিকে। হঠাৎ করেই বিষয়টি মাথায় এসেছে তার। মন ভুলো স্বভাবের কারণে হয়তো খানিক বাদে তা মাথা থেকে বেরিয়েও যাবে। তার আগেই না হয় একবার এ বিষয়ে বাবার সঙ্গে আলোচনা করে আসা যাক। আব্বা, আসবো। আসরের নামাজ সেরে তসবিহ জপছিলেন আলাউদ্দিন শেখ। অবশ্য বছর দুই আগে হজ করে আসার পর থেকে তার নামের পূর্বে একটি হাজী শব্দ যোগ হয়ে পুরো নাম হয়েছে হাজী আলাউদ্দিন শেখ। গ্রামে প্রভাবশালী হবার কারণে তাকে সম্মান থেকেই হোক বা ভীতি, সকলে তাকে হাজী সাহেব নামেই ডেকে আসছেন। নামাজ কালাম অথবা দান দক্ষিণায় তার কমতি না থাকলেও মুখের ভাষায় কিছুতেই নিজেকে আয়ত্তে আনতে পারছেন না তিনি। ইচ্ছে না থাকা সত্ত্বেও মাথা ঠান্ডা রাখায় ব্যর্থ হওয়ায় বেশ কিছু সময় মুখের ভাষা নোংরা করে ফেলেছেন।
অবশ্য তাতে খুব বেশি একটা চিন্তিত বলে মনে হচ্ছে না তাকে। তার সকল চিন্তা আপাতত এসে আটকে আছে মেজো ছেলের বিয়েতে। বড় ছেলের বিয়ের 2 বছরের মাথায় ছেলের বউ তাকে ফেলে চলে যাবার পর থেকে পাড়ায় এক প্রকার ছিছি পড়ে গিয়েছিল তাদের নিয়ে। তবে তার হজ সেরে আসার পর তা কমলেও সেই একই চিন্তা খেয়ে যাচ্ছে তাকে। আবারও একই অঘটন ঘটবে না তো? আব্বা, আপনি যা করছেন তাকে আরেকটিবার ভাবা যায় না? মেয়েটির বয়স খুবই কম হয়ে যায়। বড় ছেলের কথায় জায়নামাজ ছেড়ে দৃষ্টি সরিয়ে তার দিকে তীক্ষ্ণ ছুড়ে আলাউদ্দিন শেখ বললেন, তোমার পুত্রীর বয়স কি কম আছিল? জ্যোতির কথা থাক আব্বা। কেন? তা থাকবো কেন? তুমি কি চাইতেছো তোমার ভাইও তোমার মতো কর্তিহারা হোক, লোকজন ছিছি করুক তোমার ভাইরে নিয়া? না, তাইলে এইখান থেকে যাও। নিজে যেইখানে নিজের পুত্রীরে ধইরা রাখবার পারো নাই, সেইখানে তোমার মুখে এইসব কথা মানায় না। বুক চিরে বেরিয়ে আসা একটি দীর্ঘশ্বাস গোপন করলো মাঝহারুল। ধীর গলায় সে বলল, এটা বাল্য বিবাহ হচ্ছে, আপনার নামে কেসও হয়ে যেতে পারে। হে হে, শালার পুত পুলিশ গো, ভয় দেখাও আমায়। এসব পকেটে নিয়ে আমি ঘুরি। যাও এখন তোমার ব্যর্থ মুখখানা নিয়া এবার তুমি বিদায় হও। শান্ত পায়ে বাবার ঘর ছেড়ে বেরিয়ে নিজের ঘরে ফিরে এলো মাঝহারুল। এই স্বল্প সময়ের মাঝেই মমি লেহেঙ্গার নিচের পাটি টানাটানি করে পরে ফেলেছে। যদিও বা তার ঠিক জায়গা মতো নেই, তবুও দেখতে মন্দ লাগছে না। মেয়েটির চেহারা অবিকল হয়েছে জ্যোতির মতো। জ্যোতির মতো ছোট ছোট দুটি চোখ, তরতরা নাক, খাড়া দুটি কান। তার এবং জ্যোতির বিবাহিত জীবন অল্প দিনের হলেও মাঝে মধ্যে প্রায়ই তাকে খরগোশের বাচ্চা বলে ডেকে উঠত মাঝহারুল। ডাক শুনে নাক ফুলিয়ে আহ্লাদে গদগদ করলেও আড়ালে কি হাসতো জ্যোতি। গরমের ভিতর শেরওয়ানি গায়ে চাপিয়ে বসে থাকা যেখানে দায় হয়ে পড়েছে, সেখানে চারপাশে কিছু উটকো ঝামেলা নিয়ে খানিকক্ষণ বসে মেজাজ সপ্তমে উঠে গেছে মেজবাহর। সাধেই কি গ্রামের মেয়েদের পছন্দ নয় তার? কি আছে তার মাঝে? সে কি চিড়িয়াখানায় কোনো প্রাণী? তাকে ঘিরে কেন এত হইচই? আর কেনই বা সকলে অদ্ভুত দৃষ্টিতে তার দিকে তাকিয়ে তাকে ঘিরে রয়েছে? হাতের মুঠ চেপে নিজেকে সামলানোর চেষ্টায় ব্যর্থ হয়ে পাটি ছেড়ে উঠে দরজার দিকে এগুলো মেজবা। চাঁদের আলোয় উঠানে তার বাবা আলাউদ্দিন শেখকে স্পষ্ট দেখা না গেলেও বোঝা যাচ্ছে কারো হাত ধরে তাকে কোনো ব্যাপারে আশ্বস্ত করছেন তিনি। ভুল না হলে লোকটি মেয়ের বাবা। কি কথা হচ্ছে তাদের মাঝে? নিশ্চয়ই তার মেয়েকে আজীবন খুশি রাখার প্রতিজ্ঞা করছেন তার বাবা। তবে তা কি আদৌ সম্ভব তার পক্ষে? তাছাড়া খুশি কি একপাক্ষিক জিনিস, যা শুধু দিয়েই গেলাম কিন্তু বিনিময়ে কিছুই পেলাম না। বাপজান, কিছু বলবা? আলাউদ্দিন শেখ মেজবাহুর কাঁধে হাত রেখে প্রশ্নটি করতেই আস্থা খুঁজে পেল সে। বাবার দিকে চেয়ে ঢোক চেপে বলল, আব্বা, মেয়ের বয়স খুবই কম। আপনার প্রতি সম্মান রেখে আমি আপনার পছন্দসই মেয়েকে বিয়ে করতে রাজি হয়েছি। তবে এই বাচ্চা মেয়েকে বিয়ে করতে আমার মন কোনোভাবেই টানছে না। ছেলের কথায় চোয়াল শক্ত হয়ে এলো আলাউদ্দিন শেখের। রুড়ো গলায় তিনি বললেন, চুপচাপ পিড়িতে যাইয়া বইসা পড়ো। বড়টা মান সম্মান যা ডুবাই দিছিল, তা কামাইতে আমার বহুদিন লাগছে। তুমিও তার পথে হাইটো না। বড় ভাই তো ইচ্ছা করে কিছু করেনি, তার ভাগ্যে যা লেখা ছিল তা হয়েছে। তাছাড়া বিয়ে তো সে আপনাদের পছন্দ মতোই করেছিল। আর আব্বা, আপনি আমাকে এত টাকা খরচ করে বাইরে থেকে লেখাপড়া শিখিয়েছিলেন কি আজ এত বড় একটি অন্যায় করার জন্য? বেশি নাইছো না বাপচান? ভদ্র পোলার মতো যাইয়া পিড়িতে বসো, নয়তো আমার জুতা তোমার পিঠে। আল্লাহর কসম, মাটিতে একখান পড়ব না। বাবার এমন কথায় খানিকটা চমকালেও নিজেকে সামলে নিল মেজবা। এরপর আর কিছুই করার বা বলার উপায় না পেয়ে নিরুপায় হয়ে আবারও ঘরে ফিরে এলো সে। আশেপাশে সকলের দিকে এক পলক তাকিয়ে পাটির উপর জবুথবু হয়ে বসতে কাজের প্রবেশ ঘটল সেই ঘরে। নীরব দৃষ্টিতে কাজের মুখের কথা শুনে একসময় শান্ত গলায় সে বলে উঠল, কবুল। মাথার উপর ফুল স্পিডে ভনভনিয়ে ফ্যান চললেও কুলকুল করে ঘামছে উল্লাসী। তাকে ঘিরে চারপাশে দাঁড়িয়ে রয়েছে অসংখ্য মানুষ। নতুন বউ দেখতে আসা পাড়ার মহিলাদের ভিড়ে গরমের তোপে একদম হাঁসফাঁস অবস্থা তার। অপরদিকে শাড়ি এবং গহনার ভার সব মিলিয়ে নিজেকে পুরো পাগল পাগল লাগছে। সব ছেড়ে ছুড়ে এক দৌড়ে ছুটে যেতে ইচ্ছে করছে নিজের বাড়িতে। তবে সেখানেও বারণ রয়েছে। ছোট মা খুব ভালো করে তাকে বুঝিয়ে দিয়েছে এ বাড়িতে আসার পর কি কি করণীয় তার। এমন কোনো কাজ করতে নিষেধ করে দিয়েছেন যে কাজে এ বাড়ির লোক অসন্তুষ্ট হয়। তবে আপাতত কিছুই ভাবতে ইচ্ছে করছে না তার। চোখ জোড়া জ্বলছে ফেলে আসা ছোট্ট বোনটির জন্য। বুকের ভিতরটায়
হাহাকার করছে। ছোট মা নিশ্চয়ই সুহাকে নানান জিনিস বলে কয়ে যত্ন সহকারে খাওয়াবে না। তাহলে কি আজ পুরো রাত না খেয়ে কাটাবে সুহা? বৌমা, এটা খাও। খুব কাছ থেকে এক মেয়েলি কণ্ঠস্বর কানে আসায় চোখ জোড়া তুলে সামনে তাকাতেই বেশ বয়সী এক মহিলাকে দেখতে পেল উল্লাসী। তার দিকে ড্যাব ডেবে চোখে তাকাতেই তিনি আবারও বলে উঠলেন, কি ব্যাপার? নাও, জামাইয়ের খাওয়া দুধ একটু হলেও খাইতে হয়। অর্থপূর্ণ দুধের গ্লাসের দিকে হাত বাড়িয়ে তাই এক চুমুক খেয়ে আবারও ফিরিয়ে দিল উল্লাসী। তারপর আর চোখে পাশের মানুষটির দিকে তাকাতেই বুকের ভিতরটায় টিপ টিপ করে উঠল। বেশ উঁচু স্বাস্থ্যবান পুরুষই বলা চলে লোকটিকে। শ্যাম বর্ণের শরীরের রঙের সাথে মুখ ভর্তি খোসা খোসা কালো দাড়িতে তাকে দেখতে কোনো অংশে দানবের চেয়ে কম লাগছে না। বেশ কিছুক্ষণ যাবৎ লোকটির পাশে বসে থাকলেও চোখ উঁচিয়ে তাকে দেখার সাহস হয়ে উঠেছিল না। কোথাও একটি জড়তা কাজ করছিল। ভাবি, ও ভাবি, আমার ভাবি, প্রাণের ভাবি, এটা খাও তো। চিন্তা রাজ্যের বেড়াজাল ছিঁড়ে বাস্তবে প্রবেশ করতেই মুখের সামনে একটি চামচ দেখতে পেয়ে ছোট্ট একটি নিঃশ্বাস ফেলল উল্লাসী। এ বাড়িতে আসার পর থেকেই এটা সেটা তাকে খাইয়েই যাচ্ছে সকলে। ছোট মোটো এক পেটে এত খাবার আটবে কিনা তাই একবারও ভেবে দেখছে না এরা। খানিকটা বিরক্ত হয়ে চামচের খাবার মুখে পড়তে পুরো মুখ তেতো হয়ে উঠল উল্লাসের। চোখ মুখ পুচকে চামচ আঁকড়ে ধরে তাকে খাইয়ে দেওয়া মেয়েটির দিকে তাকাতে হো হো করে হেসে উঠল সে। তার দিকে বুড়ো আঙ্গুল মেলে ধরে বলল, লবণের গল্প পড়নি? লবণের সেই ঐতিহাসিক গল্পের স্মৃতিচারণ করতে তোমাকে সামান্য লবণ খাইয়ে দিলাম আর কি। পাশ থেকে তার সমবয়সী আরো একজন মেয়ে এসে বলল, তুমিও না এত বোকা মানুষ হয়? চিনি এবং লবণের মাঝেই পার্থক্য করতে পারো না? তাদের করা উপহাস উপেক্ষা করে উল্লাসী খুব কষ্টে মুখ ভর্তি লবণ গিলে ফেলতেই দরজা ঠেলে এক গ্লাস পানি হাতে ঘরে প্রবেশ করলো অর্পা। কণা এবং চৈতালির করা কার্যকলাপে তাদের সামান্য ঝেড়ে সে এগিয়ে এলো ভাই এবং ভাইয়ের বউয়ের দিকে। পানির গ্লাস ভাইয়ের বউয়ের দিকে বাড়িয়ে দিয়ে বলল, ইস, কি একটা অবস্থা! মেয়ে দুটো আচ্ছা পাজি হচ্ছে দিনকে দিন। আর মেজবা, তুইও দেখছিসই যে ওরা এসব করছে, তখন ওদের নিষেধ করবি না? এক পর্যায়ে মুখ খুলল মেজবা, গম্ভীর গলায় বলল, আমি কি করে জানবো? ওরা চিনি না লবণ খাওয়াচ্ছে। তাও তো কথা। এই উল্লাসী, কতটুকু খাইয়েছে রে? খারাপ লাগছে কি? পরপর করা প্রশ্নে মাথা ঝাঁকালো উল্লাসী, যার অর্থ ঠিক বোধগম্য হলো না অর্পার। তবুও গলা হালকা প্রশস্ত করে ঘরে থাকা সকলের উদ্দেশ্যে চেঁচিয়ে কিছু একটা বলতেই একে একে ঘর ছেড়ে বেরিয়ে গেল ভিড় জমানো সকলে। তারপর ভাইয়ের হাত ধরে তাকে উঠিয়ে বাইরে টেনে এনে বলল, তুই আপাতত বাইরে থাক, ঘরে আমার কিছু কাজ আছে। কাজ হয়ে গেলেই তোকে ডাকবো, ঠিক আছে? লম্বা বারান্দা ধরে সামনে এগুলো মেজবা। বুকের ভিতরটায় প্রচুর ছটফট করছে তার। মনে চলা কথাগুলো দ্রুত গতিতে বারবার কানে এসে ঠেকছে। এমনটা তার সঙ্গে শেষ কবে হয়েছিল মনে করার চেষ্টা করলো মেজবা। দেশ ছেড়ে প্রথম যেদিন পা রেখেছিল বিদেশের মাটিতে, সেদিন ঠিক এমন অদ্ভুত অনুভূতি হচ্ছিল তার সঙ্গে। নিজের দেশ ফেলে অচেনা অজানায় এক দেশে পাড়ি জমানোই অদ্ভুত এই অনুভূতি হওয়াটা অস্বাভাবিক ছিল না। তবে আজ আজ ঠিক কেন এমন অদ্ভুত অনুভূতি হচ্ছে? বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। খানিকক্ষণ আগের গরমের সেই ভ্যাপসা ভাবটি এখন আর নেই। জানালার ফাঁক দিয়ে ঠান্ডা হাওয়া ঢুকে পুরো ঘর শীতল করে তুলেছে। হাড় কাঁপানো ঠান্ডা না হলেও বাতাসের তীব্রতার কারণে খানিকক্ষণ পর পর শরীরে কাঁটা দিয়ে উঠছে উল্লাসীর। সাথে মেঘের গর্জনে ভয়ে বুকের ভিতরটা কেঁপে কেঁপে উঠছে। সোহা কি করছে এখন? মেঘের ডাকে ভয় পাচ্ছে না তো? ভয় পেলেও কি ছোট মা তাকে নিজের বুকে চেপে ধরেছে, যেমনটা সে পরম মমতায় বুকে আঁকড়ে ধরতো সুহাকে? হ্যাঁ, ছোট মা কথা দিয়েছে তাকে বিয়েটা করলে খোকনের মতো সুহাকেও ভালোবাসবেন তিনি। তাহলে আজ নিশ্চয়ই সুহা এবং খোকন দুজনকে একসাথে বুকে আঁকড়ে নিয়ে বসে রয়েছেন ছোট মা। তোমার নাম যেন কি? পুরুষালী কণ্ঠ কানে আসতে সম্মুখে চাইল উল্লাসী। কাপা গলায় জবাব দিল উল্লাসী। কে রেখেছে এই নাম? মা। তোমার মাকে তাহলে দেখতে হচ্ছে। অদ্ভুত এক নাম রেখেছেন উনি, উল্লাসী। গ্রামের এক মহিলার মাথায় এমন নাম এলো কি করে, তা সত্যি ভাবাচ্ছে আমায়। আমার মা গ্রামের ছিলেন না, ওনার বাবার বাড়ি ঢাকায়। বাবাকে বিয়ে করার পর উনি গ্রামে এসেছেন। মেজবা একটি চেয়ার টেনে উল্লাসের মুখোমুখি বসে বলল, ইন্টারেস্টিং। লাভ কেস নাকি? হুম, গ্রেট। কয় ভাই বোন তোমরা? প্রশ্নটি প্রচুর কষ্ট দেয় উল্লাসীকে।
তবুও জবাব দিতে হয়। যেখানে সকল প্রশ্নের উত্তর আছে সেখানে তার এই প্রশ্নের উত্তর থাকা অস্বাভাবিক কিছু নয়। তবে এ প্রশ্নটির উত্তর না থাকলেই হয়তো বা ভালো হতো। 3 ভাই বোন। ওহ, চোখের কাজল লেপটে পুরো মুখ ছড়িয়ে গেছে তোমার। মুখ ধুয়ে ফ্রেশ হয়ে এসো তুমি। ওপাশটায় অষ্টম। মেজবা হাতের ইশারা করতেই বিছানা ছেড়ে উঠে ওয়াশরুমের দিকে এগুলো উল্লাসী। লোকটি দেখতে দানব দানব হলেও কথা বলার ভঙ্গি অত্যন্ত মনোরম। ম্লান হেসে আয়নায় নিজের চেহারা দেখিয়ে আঁতকে উঠল উল্লাসী। বাড়ি ছেড়ে আসার সময় কেঁদেছিল সে। বাবা এবং সুহাকে বুকে চেপে ধরে প্রচুর কেঁদেছিল। তবে তাতে কাজলের এত ভয়ঙ্কর অবস্থা হবে তা মোটেও ধারণাই ছিল না তার। বালতিতে জমানো পানি থেকে এক চল পানি উঠিয়ে খুব দ্রুত চোখে মুখে দিল উল্লাসী। আশপাশে খুঁজে সাবানের সন্ধান না পেয়ে হতাশ হয়ে শাড়ির আঁচল দিয়ে কাজল মোছার কাজে লেগে পড়ল সে। নিচে শুতে সমস্যা হবে না তো তোমার? গামছায় চোখ মুখ মুছে মেঝেতে বিছানো চাদরের দিকে তাকিয়ে উল্লাসী ধীর গলায় বলল, না। গুড। শুয়ে পড়ো এখানে। স্বস্তির নিঃশ্বাস ফেলে ঘরের আলো নিভিয়ে বিছানায় এসে শরীর মেলে দিল মিসবাহ। সারাদিনের চিন্তা এবং ক্লান্তির চোটে ঘুমে চোখ জোড়া আচ্ছন্ন হয়ে আছে তার। তাই বিছানায় শোয়া মাত্র ঘুমের রাজ্যে পাড়ি জমালো সে। অপরদিকে খানিকক্ষণ গামছা হাতে সেখানেই দাঁড়িয়ে থাকার পর অন্ধকার ঘরে হাতড়িয়ে হাতড়িয়ে সামনে এগুলো উল্লাসী। ছোট মার কথা মতো স্বামীর একটি কথাও অগ্রাহ্য করা যাবে না। তাতে উপরওয়ালা নারাজ হবে। শুধু শুধু উপরওয়ালাকে নারাজ করে কি লাভ? দীর্ঘ শ্বাস ফেলে একদণ্ড ভেবে পরনে শাড়ি খুলে তার ভিতর সকল গহনাদি খুলে তার মাথার কাছে রাখলো উল্লাসী। তারপর নিশ্চিন্ত মনে নিদ্রার আয়োজন করলো। ভয় লাগছে তার। অচেনা এক বাড়িতে এই প্রথম একা রয়েছে সে। না সাথে আছে সুহা, আর না বাবা। বউ নিয়ে বাড়ি ফিরতে ফিরতে রাত বেশি হয়ে যাবার কারণে বাড়ি না ফেরার সিদ্ধান্ত নিল চৈতালি। একদম কাল সকালেই না হয় বাড়ি ফেরা যাবে। তবে বাবাকে খবরখানা পৌঁছে দিতে হবে। ওনার ঘর ছেড়ে বেরিয়ে চৈতালি এগুলো আলাউদ্দিন শেখের ঘরের দিকে। ও ঘরে একটি টেলিফোন রয়েছে যা দিয়েই বাড়ির বাইরে থাকা সকল সদস্যের খবরাখবর নেওয়া হয়। তাদের বাড়িতেও অবশ্য একটি টেলিফোন রয়েছে, তবে তা বেশ পুরনো আমলের, দাদার কালের। গুনগুনিয়ে গান গাইতে গাইতে ধীর পায়ে লম্বা বারান্দা ধরে এগোচ্ছিল চৈতালি। আচমকা পিছন থেকে হালকা টান অনুভব করলো সে। কিছু বুঝে ওঠার আগেই অন্ধকার আচ্ছন্ন এক ঘরে নিজের উপস্থিতি টের পেয়ে আটকে উঠল বুকের ভিতরটা। তবে পর মুহূর্তেই ঘাড়ে পড়া এটি একটি চিরচেনা নিঃশ্বাসে আত্মায় পানি ফিরে এলো তার। ঠোঁটে ফুটলো একরাশ মিষ্টি হাসি। খুব প্রেম পাচ্ছে বুঝি? জবাবে চৈতালির কানে ঠোঁট ঠেকিয়ে ফিসফিসিয়ে মুবিন বলল, ভালোবাসি। পরম আবেশে চৈতালি চোখ জোড়া বুঝে সজোরে কিছু নিঃশ্বাস ছেড়ে পিছন ফিরে জড়িয়ে ধরলো মুবিনকে। 2 মাস আগে রোজার ঈদের ভিতর শেষ দেখা হয়েছিল তার মুবিনের সঙ্গে। তারপর মাঝে মধ্যে টেলিফোনে কথা হলেও তার স্থায়িত্বকাল খুব বেশি দীর্ঘ ছিল না। তবে ভালোবাসায় দূরত্ব থাকা উচিত। দূরত্ব কখনোই ভালোবাসা কমাতে পারে না, সম্পর্ক নষ্ট করতে পারে না। এতে শুধুই ভালোবাসা বাড়ে। যে ভালোবাসার নেই কোনো সীমা পরিসীমা। কাঁদছো? মুবিনকে ছেড়ে তার মুখোমুখি দাঁড়িয়ে চৈতালি বলল, তোমার জন্য কাঁদতে আমার বয়েই গেছে। না কাঁদলেই ভালো। এখন কাঁদতে দেখলে মার একটাও মাটিতে পড়তো না। তা বই পেয়েছো? পেয়েছি। নিজে না দিয়ে অনাকে দিয়ে দেওয়ানোর কি দরকার ছিল? আবার ওকে এও নাকি বলেছো? চৈতালিকে? হেসে উঠল মবিন। 2 হাতে চৈতালির কোমর চেপে তাকে শরীরের সাথে লেপ্টে নিয়ে বলল, আর নিজে যে আমাকে পানিতে চুবানি খাওয়ালে, তা কিছুই না। ইস, নিজে কেন আমার উপর চোখ রাঙ্গালেন? আর নিজে যে বললে আমার নাকি ভার্সিটিতে কাকে মনে ধরেছে। তো ধরেনি। কাউকে মনে না ধরলে আমাকে ছাড়া দিনের পর দিন কিভাবে কাটাও তুমি? কষ্ট হয় না একটুও বুঝি? হয়তো প্রচুর কষ্ট হয়। তাই তো একবার কাছে পেলে সবটাই একেবারে উসুল করতে লেগে পড়ি। বলেই চৈতালির গালে এলো পাথারি চুমু দিতে শুরু করতেই নিজেকে মুবিনের বাহুডোর থেকে ছাড়াতে ব্যস্ত হয়ে পড়ল চৈতালি। 2 হাতে মুবিনের ঠোঁট চেপে ধরে লাজুক এক হাসি ঠোঁটে ফুটিয়ে সে বলল, কেউ দেখে ফেলবে তো? দেখি, ছাড়ো। আজ রাতে এখানে থাকবো, তা বাবাকে জানাতে হবে। বেশি রাত হয়ে গেলে আবার তোমার আব্বা শুয়ে পড়বেন। হাতের বাঁধন শিথিল করে মুবিন বলল, তাহলে চাচাকে খবরটা দিয়ে দ্রুত ছাদে চলে এসো। আমি অপেক্ষা করব। মোটেও না। ঘুম ভেঙেও না। আমাকে কাছে না পেলে কেলেঙ্কারি হয়ে যাবে। আরে ও উঠবেই না। সারাদিন প্রচুর দৌড়ঝাঁপ করেছে। শুইলেই দেখবে
ঘুমে তলিয়ে গেছে। জি না, আপনার চালাকি আমি খুব বুঝি। জেগে জেগে স্বপ্ন দেখা বন্ধ করে যান ঘুমিয়ে পড়ুন। নিজেকে মুবিনের হাত থেকে ছাড়িয়ে দৌড়ে অন্ধকারে মিশে গেল চৈতালি। মুবিন গ্রামে এলেই বুকের ভিতরটা সবসময় ছটফট করতে থাকে তার। এই বুঝি মুবিন আসবে আর তাকে ভাসিয়ে নিয়ে যাবে ভালোবাসার অথই সাগরে। এত সুখ কেন ভালোবাসায়? দরজায় কড়া নাড়ার শব্দে ঘুমে ব্যাঘাত ঘটায়। আড়মোড়া ভেঙে বিছানা থেকে উঠে দরজার দিকে এগুতেই মেঝেতে গুটিসুটি মেরে শুয়ে থাকা উল্লাসী নজরে এলো মেজবাহর। মেয়েটির গায়ে ব্লাউজ এবং পেটিকোট ছাড়া তৃতীয় কোনো বস্ত্র নেই। বিয়ের শাড়ি পরে রয়েছে মাথার কাছে। দীর্ঘ শ্বাস ফেলে উল্লাসীর দিক থেকে নজর সরিয়ে দরজার বাইরে দাঁড়িয়ে থাকা ওয়ানার উদ্দেশ্যে সে বলল, নিচে আসছে, তুই যা। তারপর এগুলো ওয়াশরুমের দিকে। চোখ মুখে কোনো রকম পানির ঝাপটা মেরে আবারও ফিরে এলো ঘরে। উল্লাসীর পাশে দাঁড়িয়ে গলা উঁচিয়ে ডেকে উঠল তাকে। মোটা পুরুষালী গলায় নিজের নাম উচ্চারিত হচ্ছে শুনেও চোখ মেলল না উল্লাসী। গতকালের সারা দিনের ধকলের পর মেঝেতে শরীর মেলে দেওয়ার পরপরই শরীরের ব্যথায় পুরো শরীর চিনচিন করছিল তার। ব্যথা জর্জর শরীর নিয়ে কখন ঘুমে তলিয়ে গিয়েছিল সেটিও অজানা। তবে আপাতত ঘুমের ভাব কাটিয়ে উঠতে ইচ্ছে করছে না তার। আরো কয়েক দণ্ড শুয়ে শুয়ে সুহার সঙ্গে কাটানো মধুর কিছু সময়ের স্মৃতিচারণ করতে মন উঠে পড়ে লেগেছে। এই উল্লাসী, ওঠো, উঠে দ্রুত তৈরি হয়ে নাও, আমি নিচে যাচ্ছি। মেজবাহর অনুপস্থিতিতে খানিকক্ষণ সেভাবেই কাটানোর পর চোখ জোড়া মেলে চারপাশটায় নজর দিল উল্লাসী। এবং প্রায় সাথে সাথেই বুকের ভিতরটা কেঁপে উঠল তার। তার স্বামী তাকে ডাকছিল, অথচ সে তার কথার অবাধ্য হয়ে নিশ্চিন্তায় সেভাবেই পড়ে রয়েছিল। তার এ কাজের ফলে উনি কি অসন্তোষ হবেন? আর অসন্তোষ হলেই বা কি করবেন? বকবেন নাকি মারবেন? আঁতকে ওঠা মন নিয়ে দ্রুত উঠে দাঁড়ালো উল্লাসী। মেঝেতে বিছানো চাদর এবং বালিশ উঠিয়ে শাড়ি গায়ে জড়াতেই ঘরে আগমন ঘটল মোর্শেদা বেগমের। এক নজরে ছেলের বউকে আদ্যপান্ত দেখে তিনি বললেন, মেজবাহ তোমার সঙ্গে কোনো বাজে ব্যবহার করেছে কি? হঠাৎ এমন প্রশ্নে ঘাবড়ে গেল উল্লাসী। ঢোক চেপে ধীর গলায় বলল, উহু। অস্থির মনে শান্তি ফিরে পেলেন মুর্শিদা বেগম। এগিয়ে এসে উল্লাসীর চুলে হাত রেখে জানতে চাইলেন, গোসল দাওনি? উহু। কেন, তেমন কিছু কি হয়নি? মোর্শেদা বেগমের ছোড়া প্রশ্ন ঠিক বুঝে উঠতে পারল না উল্লাসী। মেজের দিকে তাকিয়ে সে হাতের নখ কসলাতে শুরু করতেই ওপাশ থেকে মোর্শেদা বেগম আবারও বললেন, পাক পবিত্রতা আল্লাহর নিয়ামতের অংশ। এসব করার পর সব সময় গোসল করে নাপাক শরীর পবিত্র করে নিবা, বুঝছো? মাথা নেড়ে উল্লাসী সম্মতি জানাতে তার শাড়ির দিকে নজর দিলেন মুর্শিদা বেগম। ঠোঁটে হালকা হাসির রেখা ফুটিয়ে বললেন, শাড়ি পরতে জানো না? হুম, সমস্যা নেই, তুমি গোসলের জন্য ঢোকো, আমি অর্পাকে পাঠিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, কলা পাতা রঙের শাড়িটা পরবে, মেজবাহুর পছন্দের রং ওইটা। মিষ্টি এক সকাল, চারিপাশ থেকে বেয়ে আসা হিমেল হাওয়া, নরম দু টুকরো রোদ, আশপাশের সজীব করা প্রকৃতি, সবুজে ঘেরা গাছগাছালির ডালে বসে নির্বিকারভাবে ডেকে যাওয়া পাখির সুমধুর কণ্ঠ, সব মিলিয়ে এক মনোমুগ্ধকর পরিবেশ। মুগ্ধতায় মন ভরে ওঠার মতো পরিবেশ হলেও তা স্পর্শ করতে পারল না মেজবাহকে। মনের গহীনে ভেসে বেড়ানো মেয়েটির সঙ্গে কোনো দিক দিয়েই মিল নেই উল্লাসীর। নিজের সহধর্মিনীর বেশে কোনোভাবেই সে বসাতে পারছে না তাকে। অস্থির লাগছে, বুকের ভিতরটায় অদ্ভুত এক কষ্ট হচ্ছে। দীর্ঘ শ্বাস ফেলে ছাদের রেলিংয়ে হাত রাখতেই পিছন থেকে বড় বোন অর্পার গলার স্বর শুনতে পেল মেজবা। চাপা গলায় সে কাউকে আদেশ দিয়ে যাচ্ছে, সাজ যেন কোনোভাবেই নষ্ট না হয় এবং মেজবা যা বলবে সবটাই চুপচাপ শুনে তা মেনে নেবে, ঠিক আছে? বোনের কথা শুনে আর বুঝে উঠতে বাকি রইল না ঠিক কাকে আদেশ দিয়ে তার কাছে পাঠানো হচ্ছে। লম্বা কিছু দম ছেড়ে আকাশপানে খানিকক্ষণ তাকিয়ে থাকার পর পিছন ফিরল মেজবা। তার সম্মুখে দাঁড়ানো উল্লাসীর আপাদমস্তক দেখে গম্ভীর মুখে বলল, কে সাজিয়ে দিয়েছে? জবাবে ক্ষীণ গলায় উল্লাসী বলল, অর্পা আপা। আর সাজবে না ওর কাছ থেকে? জি। আচ্ছা, তোমাকে মোটেও ভালো দেখাচ্ছে না এই সাজে। তাছাড়া তোমার বয়সও নয় এখন সেজে গুজে স্বামীর দৃষ্টি আকর্ষণ করবার। আচ্ছা, যাও, গিয়ে শাড়ি বদলিয়ে অন্য কিছু পরে নাও। শাড়ি পরার সময় এখনো হয়নি তোমার। তাছাড়া ক্যারি করারও একটি ব্যাপার আছে, বুঝি না আমি? যে যা বলবে তাই তুমি করবে? একজন শাড়ি পরতে বলবে, আরেকজন সং সাজিয়ে রাস্তায় নামিয়ে দেবে, তাই তুমি মেনে নেবে? একবার আয়নায় তাকিয়ে দেখে নেবে না নিজেকে?
এই হচ্ছে বাচ্চা মেয়েদের সমস্যা। নিজস্বতা বলতে এদের কিছুই থাকে না। ব্যাপারটা বোধগম্য হলো না উল্লাসীর। সে নিজেকে দেখেছে আয়নায়। দেখতে তো বাজে দেখাচ্ছিল না তাকে। তারপরও কেন ভালো লাগলো না উনার? ছোট মা বারবার বলে দিয়েছেন স্বামীর মন জুগিয়ে চলতে। কিন্তু ঠিক কি করলে, কিভাবে সাজলে স্বামীর মন জোগাতে সফল হবে সে? সকালের খাবারের পাট চুকেছে বেশ খানিকক্ষণ। তবে এ বাড়ির সকল সদস্যর সাথে একসাথে খেতে বসে সংকোচ কাজ করছিল উল্লাসীর, যার ফলে ইচ্ছে থাকা সত্ত্বেও তেমন কিছু পেটে পুরতে পারেনি সে। এখন হালকা ক্ষুধা ভাব পেলেও কাউকে কিছু বলা ঠিক হবে কিনা তা নিয়ে একরকম দ্বিধাদ্বন্দ্বে ভুগছে। এমত অবস্থায় শাড়ির আঁচলে টান অনুভব করতে পিছন ফিরল উল্লাসী। ছোট্ট, বছর চারেকের মতো এক বাচ্চা ঠোঁট ভর্তি হাসি নিয়ে তার আঁচল ধরে দাঁড়িয়ে রয়েছে। এখানে আসার আগে অবশ্য ছোট মা এ বাড়ির আদ্য পান্ত জানিয়েছে তাকে। ছোট থেকে শুরু করে এ বাড়ির প্রতিটি সদস্য সম্পর্কে দিয়েছে নানান তথ্য। যা ভুল না হলে এ মেয়ের নাম মৌমি। জন্মের পর মা ছেড়ে চলে গেলে বাবার ছায়ায় যে বেড়ে উঠছে ধীরে ধীরে। আশ্চর্যজনক হলেও তার নিয়তির সঙ্গে মেয়েটির নিয়তি অনেকটাই মিলে যায়। তবে অমিল শুধু রয়ে যায় একটি জায়গায়। মেয়েটির বাবা মায়ের ছায়া না খুঁজে নিজেই তার মা হয়ে উঠেছে, যা আজকালকার দিনে দুর্লভ এক ব্যাপার। দীর্ঘশ্বাস ফেলে চারিপাশে চোখ বুলিয়ে মৌমিকে কোলে উঠালো উল্লাসী। তারপর ধীর পায়ে এগুলো বিছানার দিকে। তুমিই কি আমার আম্মু? মৌমির ছোড়া প্রশ্নে একদণ্ড ভেবে উল্লাসী জবাব দিল, উহু, বাবা যে বলল তুমিই আমার আম্মু। বাবা যেহেতু বলেছে তাহলে হয়তো আমিই তোমার আম্মু। তাহলে প্রথমে কেন উহু বললে? এ প্রশ্নের ঠিক কি জবাব দেবে তা ভেবে পেল না উল্লাসী। মৌমির চুলে হাত বুলিয়ে বলল, জানো, তোমার মতো আমার ছোট্ট একটি বোন আছে। কি নাম ওর? আর কোথায় ও? আমাদের বাড়িতে। ও, বুঝেছি। তাহলে তুমি ওর জন্যই এতদিন আমার কাছে আসনি, না? বিবর্ণ ঠোঁটে হাসি ফুটল উল্লাসীর। মৌমির কপালে চুমু দিয়ে বলল, জানি না। তবে তোমার বাবা বললে ঠিক আছে। কেন? বাবা বললে ঠিক থাকবে কেন? কারণ বড়রা কখনোই মিথ্যে বলে না। তাছাড়া ছোট মাও বলে দিয়েছে এ বাড়ির সকলের কথা মেনে চলতে। ছোট মাকে ঠিক সেই মুহূর্তে ঘরে প্রবেশ করলো মেজবাহ। তার উপস্থিতিতে চুপসে গেল উল্লাসী। শান্ত বেশে মৌমির হাত চেপে চুপচাপ বসে রইল সে। মেজো বাবা, ও মেজো বাবা। হাতের ঘড়ি খুলে ড্রেসিং টেবিলের উপর রেখে মৌমির দিকে এগিয়ে এলো মেজবা। একটি চেয়ার টেনে বসে আদুরে গলায় বলল, কি লাগবে আমার আম্মার? কিছুটি না, জানো, আম্মু এতদিন আম্মুর বোনের জন্য আমার কাছে আসেনি। আমার তো ওর জন্য রাগ হচ্ছে। মনে হচ্ছে ওকে একটি মেরে দাঁত ফেলে দিই। মৌমির কথা বোধগম্য হলো না মেজবাহর। কপাল কুঁচকে সে জিজ্ঞাসু দৃষ্টিতে উল্লাসীর দিকে তাকাতেই বুকের ভিতর উথাল পাতাল শুরু হয়ে গেল উল্লাসীর। মৌমি তাকে আম্মু বলায় কি রাগ করেছেন উনি? কিন্তু সে নিজে তো কিছু বলেনি। মৌমির বাবাই তো ওকে শিখিয়ে দিয়েছেন। ও বাবা, শিশি পেয়েছে। মৌমির কথায় তাড়াহুড়ো করে মেজবা চেয়ার ছেড়ে উঠে তার দিকে হাত বাড়াতেই পিছিয়ে গেল মৌমি। আহ্লাদি গলায় বলল, আম্মুর কাছে শিশি করব। এক পলক মেজবাহর দিকে তাকিয়েই মৌমিকে কোলে চাপিয়ে দ্রুত পায়ে অষ্টমের দিকে এগুলো উল্লাসী। উনি খেপেছেন, প্রচুর খেপেছেন। হয়তো সকালের মতো খানিকক্ষণ বকাবকিও করবেন। উল্লাসী সচকিত মনে মৌমিকে নিয়ে ঘরে ফিরে আসতেই তার কোল ছেড়ে নেমে এক দৌড়ে ঘর ছেড়ে বেরিয়ে গেল মৌমি। তার যাত্রাপথের দিকে খানিকক্ষণ স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল মেজবা। এরপর গম্ভীর গলায় বলল, আম্মু তোমায় ডাকছে মৌমি। ঢোক চেপে হালকা মাথা নেড়ে উল্লাসী সম্মতি জানাতেই মেজবাহ আবারও বলল, কে শিখিয়েছে? ওর বাবা। ভাইয়ের কথা আসতে খানিকটা নরম হয়ে এলো মেজবাহ। দু কদম এগিয়ে বিছানায় শরীর মেলে দিয়ে চোখ জোড়া বুজে কিছুক্ষণ কাটানোর পর ধীর গলায় সে বলল, শাড়ি এখনো বদলাওনি কেন? যা তুমি ঠিকঠাক রাখতে পারবে না সেগুলো পরবেও না। যে কাজে নিজে স্বাচ্ছন্দ্য বোধ করবে সেগুলোই করার চেষ্টা করবে। জি, আচ্ছা, যাও শাড়ি বদলে অন্য কিছু পরে নাও। কিন্তু শাড়ি ছাড়া তো অন্য কিছু নেই আমার। চোখ মেলে উল্লাসের দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে মেজবা বলল, তোমার বাড়িতে কি পরেছো তুমি? সালোয়ার কামিজ? তাহলে ওগুলোই পরো। কিন্তু ছোট মা তো বলেছে মেয়েদের বিয়ের পর শাড়ি ছাড়া অন্য কিছু পরতে হয় না। বিরক্ত হলো মেজবাহ। আবারও চোখ বুজে ছোট্ট কিছু নিঃশ্বাস ফেলে সে বলল, ইলিজিকাল কথাবার্তা যত সব। চোখে আলো লাগছে। দরজা চাপিয়ে দিয়ে তুমি এখন যাও, আমি ঘুমোবো কিছুক্ষণ। মেজবাহুর আদেশ পেয়ে
দ্রুত ঘর ছেড়ে বেরিয়ে পড়ল উল্লাসী। দরজা টেনে লম্বা বারান্দা ধরে সামান্য এগিয়ে একটি চেয়ারে বসে পড়ল সে। ভর দুপুরের চড়া রোদ গায়ে এসে লাগছে তার। তীব্র এই রোদের প্রখরতায় গায়ে জ্বালা ধরলেও নড়ল না উল্লাসী। রাশভারী চোখে তাকিয়ে রইল উঠানের দিকে। সেখানে ছোট একটি বিড়ালের পিছনে পিছনে দৌড়ে তাকে ধরার চেষ্টা করছে মৌমি। তীব্র রোদে তার পুরো শরীর ঘামে ভিজে উঠলেও চোখে মুখে তার অদ্ভুত এক উজ্জ্বলতা ফুটে উঠেছে। বিকেল গড়িয়ে সন্ধ্যা হবার উপক্রম। বিছানায় শরীর মেলে জোর গলায় কয়েকবার অনাকে ডেকে উঠল মুবিন। হঠাৎ করেই মাথাটা ধরেছে। একজন মাথা বানিয়ে দিলে হয়তো আরাম পাওয়া যেত। ডাকছিলে? অনার উপস্থিতিতে স্বস্তি ফিরে পেল মুবিন। চোখ জোড়া বুঝে বোনের উদ্দেশ্যে বলল, একটু মাথাটা টিপে দে। মাথার ব্যথার অসহ্য লাগছে। মাথা টিপে দিলে তাহলে কি পাবো আমি? বিনামূল্যে। আমি কোনো কাজ করি না। রাতে ঠান্ডা খাওয়াবো। যা। চোখ মুখ কুঁচকে অনা বলল, শুধু ঠান্ডা? আর কি চাস? দুদণ্ড কাজের কত পারিশ্রমিক চাস তুই? পারিশ্রমিক বলছো কেন? এগুলো হচ্ছে বোনের প্রতি ভাইয়ের ভালোবাসা। মুবিনের পাশে বসে তার মাথায় হাত রাখলো অনা। মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, এর পরের বার আসতে আমার জন্য সাজুগুজুর জিনিস আনবে মনে করে। এসব বই পুস্তক আর আনবে না। ওসব কি আমি পড়ি? পরম শান্তিতে চোখ জোড়া বুঝে হালকা হেসে মুবিন বলল, ওসব সাজুগুজুর জিনিস আমায় দ্বারা কেনা হবে না। ঠিকই কিনবে এক সময়। আজ বোন বলে এসব বলছো। কাল যখন বউ চাইবে তখন কি বলবে? তোর মতো সাজনি হবে নাকি আমার বউ? তো চৈতালির মতো বই পড়ুয়া হবে? অনার কথার পিঠে কিছু বলল না মুবিন। নীরবে খানিকক্ষণ কাটানোর পর নরম গলায় বলল, তোর বান্ধবী চলে গেছে? হ্যাঁ, একটু আগেই গেছে। জানো, আমার মাঝে মাঝেই মনে হয় ও আমার কাছ থেকে কিছু লুকাচ্ছে। হঠাৎ এমন মনে হবার কি কারণ? ছোটবেলা থেকেই তো ওকে দেখে আসছি। তাছাড়া ও নিজেও ওদের বাড়ির চেয়ে আমাদের বাড়িতেই বেশিরভাগ সময় কাটায়। আমি ওকে খুব ভালো করে চিনি ভাই। ও কিছু তো একটা নিশ্চিত লুকাচ্ছে আমার কাছ থেকে। আবারও নিশ্চুপ হয়ে গেল মুবিন। মাথা ব্যথা অনেকটাই কমে এসেছে। শুধু মাঝে মাঝে কপালের ডান পাশটায় হালকা ঝিনঝিন করে উঠছে। রাতে সকলে একসাথে খেতে বসে আলাউদ্দিন শেখ কোরবানির গরুর কথা উঠালেন। সকলের সাথে আলোচনা করে মাজহারুলের উপর গরু কেনার দায়িত্ব দিয়ে তিনি মেজবাহকে উদ্দেশ্য করে বললেন, বাপজান, ঈদের পর কয়দিন আছো? একদিন আছি। ওহ, তা বৌমারে নিতেছ তো? একদণ্ড ভেবে মেজবাহ বলল, জি না আব্বা। ঠিক কি উত্তর দেবে ভেবে পেল না মেজবাহ। শিক্ষিত এক লোক বাল্যবিবাহর মতো নিকৃষ্ট এক কাজ করেছে। তার সোসাইটির লোকেরা এ কাজ কখনোই ভালো চোখে দেখবে না। সকলের চোখে তাকে নিয়ে যে সম্মান ছিল তা হারিয়ে ফেলবে সে। তাকে নিয়ে নানান সমালোচনা হবে, হাসাহাসি করবে সকলে। এমনকি তার পেশাগত দিকেও এর প্রভাব পড়বে। তাছাড়া তার স্ট্যাটাস, পজিশন কোনো একটার সাথেও যায় না উল্লাসী। আর না উল্লাসী সেখানে নিজেকে মানিয়ে নিতে পারবে। আজ বাচ্চা একটি মেয়ের জায়গায় প্রাপ্তবয়স্ক কোনো গ্রাম্য মেয়ে হলেও তার কাছ থেকে কিছু প্রত্যাশা রাখত মেজবা। নিজেই তাকে তৈরি করে নিত নিজের চাহিদা মতো। কিন্তু উল্লাসী বাচ্চা একটি মেয়ে, তার কাছে কি প্রত্যাশা রাখবে সে? প্রত্যাশার মানেই হয়তো জানা নেই তার। তুমি থাকবা ওইখানে আর বউ থাকবো এইখানে। তাইলে আর প্রেম পীড়িত কেমনে হইব তোমাগো মাঝে? দেখা যাইব কিছুদিন পর খবর আসবো হাজি সাহেবের মেজো বউ কোনো পোলার লগে ভাগছে। খুব সুন্দর কথা হইব না? ভাতের প্লেট থেকে হাত উঠিয়ে মেজবাহ তাকালো তার বাবার দিকে। ক্ষীণ গলায় বলল, আব্বা, এ বিষয়ে আমাকে জোর করবেন না। আপনাকে যথেষ্ট সম্মান করে আমি বিয়েটা করেছি। কিন্তু তাই বলে তুমি যা বললা আরেকবার বলো। তোমার সাহস হয় কেমনে এই কথা মুখ দিয়া বাহির করার? আলাউদ্দিন শেখের মেজাজের সাথে সাথে তার গলার স্বর বাড়তে দেখে ছোট্ট একটি নিঃশ্বাস ফেলল মাজহারুল। মুখে কথা আসলেও কিছুই বলল না সে। নির্বাক শ্রোতা বেশে চুপচাপ তাকিয়ে রইল মেজবাহর দিকে। তোমারে আবারও আমি জিগাইতেছি, তুমি বৌমারে নিবা কি নিবা না? আব্বা, প্লিজ, এই শেষবার ভালো করে জিগাইতেছি। তারপর যা হইব তার জন্য শুধু দায়ী হইবা তুমি। কথাখানা মাথায় রাইখা উত্তর দিও। তুমি তোমার লগে বৌমারে নিবা? জি নেব। লম্বা একটি দম ছেড়ে চোখ জোড়া বুঝে মেজবাহ কথাটি বলেই উঠে পড়ল টেবিল ছেড়ে। কিছু সময় তার যাত্রা পথের দিকে তাকিয়ে থাকার পর
নজর সরিয়ে উল্লাসের দিকে দিল মোর্শেদা বেগম। ইশারায় তাকে মেজবাহুর পিছু পিছু যেতে আদেশ করলেও তা বোঝায় ব্যর্থ হলো উল্লাসী। তবে পর মুহূর্তেই পাশ থেকে অর্পা ধীর গলায় মেজবাহুর পিছু পিছু তাকে যাবার কথা বলতেই খাবার ফেলে উঠে পড়ল সে। দ্রুত পায়ে ছুটল সেদিকে। কি সমস্যা? তুমি কেন এখানে এসেছো? তোমাকে আসতে বলেছি আমি। তাহলে কেন এসেছো? নিশ্চয়ই তোমাকে পাঠিয়ে দিয়েছে। আর তুমিও কুকুরের মতো ওদের কথা শুনে নাচতে নাচতে এখানে চলে এসেছো। নিজস্বতা বলতে কিছু নেই তোমার। অবশ্য তোমার কিভাবে থাকবে যেখানে আমার নিজেরই নেই। এ বাড়িতে কারো সেই অধিকার নেই। দিস হাউস ইজ রুইনিং মাই লাইফ। রাগে পুরো শরীর থরথর করে কাঁপছে মেজবাহর। খুবই ঠান্ডা মাথার একজন মানুষ তিনি। সকলের সঙ্গে ঠান্ডা মেজাজেই কথা বলে অভ্যস্ত। তাছাড়া মাঝে মাঝে কারো উপর রেগে গেলেও তা শুধু গম্ভীর মুখে কথা বলাতেই সীমাবদ্ধ থাকে। তবে আজ নিজের ভিতরের এই ক্রোধকে কোনোভাবেই নিয়ন্ত্রণে রাখতে পারল না মেজবা। হাতের পাশের ফুলদানিটি ছুঁড়ে ফেলে আবারও চেঁচিয়ে উঠল সে। ক্ষিপ্ত গলায় বলল, বের হও, এখনই বের হও। তোমার চেহারাও দেখতে চাই না আমি। বের হও বলছি। আতঙ্কে কাঁপা বুক নিয়ে দ্রুত ঘর ছেড়ে বেরিয়ে এলো উল্লাসী। প্রচুর কান্না পাচ্ছে তার। কেন শুধু শুধু বকেন উনি? সে নিজে তো কিছু বলেনি। যা বলেছেন উনার বাবা বলেছেন, উনাকে বকেছেন। এখানে ঠিক তার দোষ কোথায়? চোখ ভর্তি জল নিয়ে দেওয়ালে শরীর ঠেকিয়ে মেঝেতে বসে পড়ল উল্লাসী। আজ অনেক দিন পর মাকে খুব করে মনে পড়ছে। মায়ের কোলে মাথা গুজে অঝর ধারায় কাঁদতে ইচ্ছে করছে। একটি বার কি আসবে তার মা মেয়ের আবদার পূরণ করতে? চলবে গল্প নীরবতা। পরবর্তী পর্ব পড়ার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।